আমার আলাদিন। পর্ব সংখ্যা 10। ঠিক তখনই নিজের পিছনে অদ্ভুত একটা উষ্ণতার উপস্থিত টের পেল। কিছু বুঝে ওঠার আগেই শক্ত পুরুষালী বুকের সঙ্গে ধাক্কা লাগলো তার পিঠের। সঙ্গে সঙ্গে দুটি শক্তিশালী বাহু ঠিক তার দুপাশে সামনের কাউন্টারের উপর এসে বসলো। চিনতে একটু বেগ পোহাতে হলো না ইরামে। ঠিক পিছনে দাঁড়িয়ে আছে আলাদিন। আলাদিন, কি সমস্যা? এমন অভদ্র আচরণ করছো কেন? খানিকটা ঝাঁজ নিয়েই শুধালো ইরাম। ছেলেটা এভাবে হঠাৎ হঠাৎ তাকে ভড়কে দেয় কেন? এমন অপ্রস্তুত অবস্থায় ফেলার কোনো মানে হয়? ঘাড়ের উপর সাইবানের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যেতেই ইরাম খানিকটা ঝটকা দিল। প্লিজ, আমার এইসব একদম পছন্দ না। আমি মজার মুডে নেই। দূরে যাও আলাদিন। অথচ এক চুল নড়ল না সাইবান, বরং আরো কাছে সরে এলো। ইরামকে রীতিমতো কাউন্টারের সঙ্গে লেপটে যেতে হলো। মুখ নিচে নামিয়ে ইরামের কানে ফিসফিস করে উঠল সাইবান। বলেছিলাম না, পরপুরুষ আপনার জন্য নিষিদ্ধ। কি উল্টাপাল্টা কথা বলছো? কিসের পরপুরুষ? চা বানাচ্ছেন কার জন্য? থমকে গেল ইরাম। চুলায় তকবক করে ফুটতে থাকা চায়ের দিকে প্রসারিত দৃষ্টিতে চেয়ে রইল। সাইবান তার খাদের ধুতনি ঠেকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, চা বানানো হয়, আবার হ্যান্ডশেকও করা হয়। নাইস। অরণ্য, অরণ্য প্লিজ, একবার আমার কথাটা শুনুন। ইরামের আকুতি মিনতি কোনো কাজ হলো না। অরণ্য তার হাতটা ধরে টানতে টানতে বেডরুমের ভিতরে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দিল। যে কবজিটা অরণ্য ধরেছে সেটাই লাল দাগ পড়ে গিয়েছে। ভীষণ ব্যথায় টনটন করছে। অরণ্য ঠাস করে দরজাটা আটকে দিল। অতঃপর ইরামের দিকে ফিরল। লোকটার চোখে মুখে উপচে পড়া ক্রোধ। ফুঁসতে ফুঁসতে বিছানার কাছে এসে ইরামের শরীরের উপর ঝুঁকে পড়ল সে। তুই ওই বালটাকে ঘরের ভিতরে ঢুকতে দিয়েছিস কোন সাহসে? কি সম্পর্ক তোর ওই কুত্তার বাচ্চার সাথে? কেঁপে কেঁপে উঠল ইরাম, হাহাকার করে উঠল। প্লিজ, উনি শুধু আমার অর্ডার ডেলিভারি করতে এসেছিল। অর্ডার ডেলিভারি করতে ঘরের ভিতরে ঢুকতে হয়? বলছিলে একটু পানি থাকলে দিতে, এত গরম বাইরে, তাই ভেতরে বসিয়ে শুধু পানি দিয়েছিলাম আমি। শুধু পানি খেয়েছিস নাকি নিজেকেও? অরণ্য। ঠাস করে ইরামের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল অরণ্য। সেই থাপ্পড়ে এতটাই জোর বসলো যে দাঁত লেগে ইরামের ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। মুখের ভেতর নোনতা স্বাদ পেল সে, অথচ একটুখানি দম ফেলার সুযোগও পেল না। অরণ্য তার থুতনি চেপে ধরে জোরপূর্বক তার ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এ কোন ভালোবাসার বিনিময় নয়, স্রেফ ক্ষুধার্ত এক পশুর আক্রমণ। ঝটকা দিয়ে উঠল ইরাম। ছেলে অরণ্যকে দূরে সরাতে চাইলেও পারল না। তার হাত দুটো বিছানার সঙ্গে শক্তভাবে চেপে ধরে রাখলো অরণ্য। তুই শুধু আমার ইরাম। তোমার শরীর, মন, আত্মা সবকিছুর উপর শুধু অরণ্য মির্জা সওদাগরের অধিকার। কোনো বাঙ্গির পোলা তোমার দিকে চোখ তুলে তাকালে আমি ওকে জ্যান্ত কবর দিয়ে রাখবো। শুনে নাও, তুমি তুমি আমার এবং শুধুই আমার, বুঝেছ? এই বুঝেছিস বান্দি, বল। ইরাম দাঁতে ঠোঁট কামড়ে ধরে রাখলো। বলবে না সে, কিছুতেই বলবে না। তাতে অরণ্য দ্বিগুণ ক্ষেপে তার উপরের শাড়িটা টেনে ধরলো, আঁচল টেনে সরিয়ে ফেললো। ইরাম কাপড়টা আঁকড়ে ধরলো। অরণ্য প্লিজ, বিশ্বাস করুন, আমার অন্য কারোর সাথে কোনো প্রকার সম্পর্ক নেই। ওই লোকটারও কোনো দোষ নেই। আপনি এমন করবেন না। আপনি মাথা ঠান্ডা করেন। এই চুপ। মাথা আমার ঠান্ডা হবে শুধু তোকে পেলে, বুঝেছিস? শাড়ি পরবি তুই, অন্য পুরুষকে নিজের দেহ দেখিয়ে বেড়াবি। ইরাম, কতবার তোকে বলেছি আমি যে। ঠিক নিজের কোমরের ধারারও কিছু তীক্ষ্ণ গায়ে চিৎকার করে উঠল ইরাম। অরণ্য নাইট স্টেট থেকে একটি রেজর ব্লেড তুলে ইরামের কোমরে বসিয়ে দিয়েছে। বিন্দু বিন্দু রক্ত বিছানার সাদা চাদরের লালচে হয়ে উঠল মুহূর্তেই। অরণ্য থামলো না। হাত বাড়িয়ে ড্রায়ার খুলে একটা হ্যান্ডকাপ বের করলো। ছটপট করতে থাকা ইরামের দুটো কবজি সে বেড পোস্টের সাথে বেঁধে নিল। শাড়িটা সম্পূর্ণ খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। ইরামের গলা ভেঙে গিয়েছে আকুতি জানাতে জানাতে। প্লিজ অরণ্য, এখন না, আমার খুব কষ্ট হচ্ছে। দোহাই লাগে আপনার। অরণ্য, আমি তোর স্বামী। আমার যখন মন চায় তোকে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারি। তুই নিজের কাবিননামায় স্বাক্ষর করে সেই সার্টিফিকেট আমায় দিয়ে দিয়েছিস, তাই একদম চুপ থাকবি।
নিজের শার্ট খুলে ঝুঁকে এলো অরণ্য। অসম্ভব সুদর্শন এবং শারীরিক গঠনের অধিকারী নিজ স্বামীকে ইরাম তখন মনে হলো সাক্ষাৎ কোনো পিশাচ। তার গাল চেপে ধরে হঠাৎ আদুরে গলায় অরণ্য বলল, এইবারের মতো তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু দ্বিতীয়বার কোনো পরপুরুষের সাথে যদি তোমাকে দেখি বউ, তাহলে ওটাকে খুন করব, এরপর তোকে, সবশেষে নিজেকে, বুঝেছিস? হাউ মাচ আই লাভ ইউ মাই ওয়ার্ড। অরণ্য নিজের কাজ আরম্ভ করলো, অথচ ইরামের শরীর একটুও সায় দিল না। চোখ বুজে ফেলল সে। ফোটায় ফোটায় নীরব অশ্রু বালিশে পড়ে যেন জানতে চাইল, এ কেমন ভালোবাসা। বর্তমান সাইবান দ্বিতীয় কিছু বলার সুযোগ পেল না। এর আগেই হঠাৎ করে ইরাম পিছনে ঘুরে একটা জোরালো ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিল। ধাক্কাটা অদ্ভুত জোর পড়ল, তাই দরুন সাইবানের সোজা বিপরীত দিকে কাউন্টারে গিয়ে আছড়ে পড়ল। কোনো মতে দুহাতে নিজের ভারসাম্য রক্ষা করে প্রসারিত দৃষ্টিতে চেয়ে দেখল সে ইরামকে। ডোন্ট ইউ ডেয়ার টাচ মি। শান্ত নির্মল স্নিগ্ধ ইরাম সেকেন্ডের ব্যবধানে ধারণ করেছে রুদ্রমূর্তি। তার চোখে বেয়ে যেন আগুন ঝরছে। ফেল করে চেয়ে রইল সাইবান। কিছুতেই বুঝতে পারল না এই রমণীর সঙ্গে কি হচ্ছে। ইরামের কণ্ঠস্বর অব্দি বদলে গিয়েছে, তাতে দৃঢ়তা এবং ক্রোধ। কি ভাবো কি নিজেদের তোমরা ছেলেরা? স্ত্রীকে তোমাদের ব্যক্তিগত প্রপার্টি? হ্যাঁ, প্রপার্টি, ট্রু গার্ড, টু পজেজ। নিজেরা হাজারটা মেয়ের দিকে চোখ দিলে সমস্যা নেই, কিন্তু স্ত্রীর সামান্য হাত ধরলে মুচকি হাসলে সব সমস্যা। কি বলতে চাও তুমি? তোমার দোলাভাইয়ের সাথে আমার কোনো কি সম্পর্ক? ইরাম আপু। শেষ বাক্যের পর আর চুপ থাকতে পারল না সাইফান। পাল্টা গর্জে উঠল সেও। মুখ সামলে কথা বলুন আপনি। খবরদার ওই শব্দটি যদি আর একবার মুখে এনেছেন। তবে কি করবে তুমি? বিছানায় টেনে নিয়ে যাবে? মারবে? জোর করে ভোগ করবে? বুঝিয়ে দেবে আমি তোমার সম্পত্তি? শাট দ্য ফাক আপ রাইট নাও। সাইবানও রেগে গিয়েছে। ইরামের এমন প্রতিক্রিয়ার তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। নিজেকে কেমন অপরাধী লাগছে। প্রপার্টি? দখলবাজ ছেলে? ইরাম তাই ভাবে তাকে? হ্যাঁ, তাই তো। ইরাম কবেই বা তাকে প্রাধান্য দিয়েছে? কবেই বা তাকে নিয়ে একটু ভেবেছে? রাগের মাঝেও এক শুকনো পরিহাসের হাসি ফুটল তার ঠোঁট জুড়ে। মাথার চুলে অতি হতাশার আঙুল চালালো সে। জোর জবরদস্তি আর অধিকারবোধের মাঝে একটা পার্থক্য আছে আপু। আপনি দুটোকে গুলিয়ে ফেলেছেন। ইরাম আগের তুলনায় খানিকটা শান্ত হলেও তার ক্রোধ সম্পূর্ণ উবে গেল না। তীব্র কণ্ঠে সে অভিযোগ করল, তোমরা এই জেনারেশনের ভুলে গিয়েছ, জোর জবরদস্তি ইজ নট রোমান্টিক অ্যাট অল। স্ত্রীর উপর জোর খাটিয়ে নিজেকে আলফা মেন প্রমাণ করতে চাও? কন্ট্রোলিং হয়ে দাপট দেখাতে চাও? ফ্যান্টাস্টিক জগৎ থেকে বের হয়ে আসো। বাস্তব জগতে আর কল্পনা জগতের মাঝে ফারাক আকাশ পাতালের। একটা মেয়ের ওয়াদায় যুক্ত হওয়ার শর্ত এই না যে নিজের গোটা অস্তিত্ব তোমার নামে দলিল করে দিয়েছে। আপনি আমাকে শুরু থেকে তাই ভেবে এসেছেন, তাই না ইরাম আপু? আপনি আমাকে আপনার দেখা আর 5-10টা ছেলের থেকে আলাদা কিছু কোনোদিন ভাবতেই পারেননি। সাইবানের কথায় হঠাৎ করে থমকে গেল ইরাম। এতক্ষণে যেন হুঁশ ফিরল তার। একটা ঘোরের মধ্যে ছিল যেন। হুট করে বাস্তবে চলে এসেছে। সামনে সাইবান দাঁড়িয়ে আছে। ছেলেটার চেহারার উৎফুল্ল, ঠোঁটে সবসময়ের মতো দুষ্টুমির হাসি, অথচ তার চোখে উদ্ভাসিত অব্যক্ত বিশ্বাসটুকু ইরাম ঠিকই টের পেল। সাইবান সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চুল আরেক দফায় হাত বুলিয়ে বলে বসল, ইউ নো হোয়াট আপু, ইউ ডিজার্ভ ইট। ইউ ডিজার্ভ টু ইউ এলোন। ইউ ডিজার্ভ এভরিথিং ইউ আর গোয়িং থ্রু। ইরামের শির দ্বারা বেয়ে ঠান্ডা একটি স্রোত খেয়ে গেল। কোনো জবাব দিতে পারল না সে। সাইবান উল্টো ঘুরে হনহন করে কিচেনের বাইরে বেরিয়ে গেল। যাওয়ার আগে হাতের ধাক্কায় ঠাস করে একপাশে রাখা থালা বাসনের বক্সটা ফেলে দিল। মেঝেতে ঠপাস করে সবকিছু পড়ল, ভেঙে ছড়িয়ে ছিটিয়ে গেল চারপাশে। ভাঙা কাচের উপর প্রতিফলিত হওয়া নিজের অজস্র প্রতিবিম্বের দিকে এক দৃষ্টি চেয়ে রইল ইরাম। কখন সামিয়া এবং মিসিং দুজনের অত্যন্ত চিন্তিত হয়ে কিচেনে এসে তাকে ধরল সে টেরও পেল না। সেদিন রাতের বেলা গেস্ট রুমের ভেতরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইরাম। নিজের প্রতিবিম্বিতে নিজেই বেশ খানিকটা অচেনা লাগছে। আজ বহুদিন বাদে সে সাজগোজ করেছে। জীবনে সবসময় অন্যের খেয়াল রাখা হলেও কখনো নিজের খেয়াল রাখার সুযোগও হয়নি তার। রুগ্ন পাতলা শরীরে ঢোলা গাঢ় সবুজ চুমকি বসানো ডিজাইনের কামিজ জোড়ানো। সামিয়া অনেক শখ করে কিনে এনেছে। সাইবানের বিয়েটা যেহেতু হঠাৎ করেই হচ্ছে, তিনি চান অত্যন্ত আজ রাত ছোট একটা
মেহেদি অনুষ্ঠান করতে। অনুষ্ঠান বলতে খাওয়া দাওয়ার আয়োজন। মেহেদি আর্টিস্ট বুক করা হয়েছে। এমনিতেই এইসব জিনিসের প্রতি একদম মন নেই ইরামের। উপরন্তু সকালের ঘটনায় এখনো মন থেকে বের করতে পারছে না সে। সাইবানের চেহারায় স্মরণে আসলেই নিজেকে কেমন অপরাধী লাগছে। অরণ্যের মানদণ্ডে সাইবানকে মেপে ফেলেছে সে। তখন না বুঝলে এখন তার খারাপ লাগছে। মনের ভেতর একটা অশুভ চিন্তা উকি দিচ্ছে। সাইবান শেষ যে কথাটা তাকে বলে গিয়েছে সেটাও ভীষণ গায়ে লেগেছে। হাঁটুর বয়সী একটা ছেলে এভাবে তার মুখের উপর বলে গেল, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো। সবকিছু মিলে ইরাম এখন হয়তো দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। জরিদার লালচে সোনালি পাড়ের ওড়নাটা গায়ে জড়াতে জড়াতে ইরাম আরেক দফায় নিজের প্রতিবিম্ব দেখল। ভিন্ন একজন মানুষ তাকিয়ে আছে তার দিকে। ইজান কোলে আসার পর থেকে সময় করে নিজের চুল আঁচড়ানোর প্রয়োজন বোধ করেনি, ত্বকের যত্ন নেওয়ার সুযোগ পায়নি, হয়নি নিজের শারীরিক ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ। তবুও হালকা মেকআপের প্রলেপে এখন এবং গয়নার সজ্জায় তাকে মন্দ লাগছে না। তাজা গোলাপের মালা হাতে বেঁধে এবং চুলে গুজে শেষমেশ নিজের সাজসজ্জায় ক্ষান্ত দিয়েই ইরাম বাইরে বেরিয়ে এলো। বাড়ির লিভিং রুমটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মরিচ বাতি এবং পর্দায় ঘেরা চারপাশ। সোফা সরিয়ে মেঝেতে কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, তাতে মেহেদি, মিষ্টি, ফলমূল ইত্যাদি ডালা সাজানো। যেহেতু আর্টিস্ট ইতোমধ্যে চলে এসেছে, কার্পেটে বসে এই মুহূর্তে সারিকার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। একপাশে সামিয়ার কোলে চুপটি করে বসে ইজান বড় বড় চোখ মেলে চারপাশে দেখছে। সুগন্ধা একটি ঝুনঝুনি নাড়িয়ে তার আকর্ষণ ধরে রাখতে চাইছে। বাড়ির একমাত্র জামাই মিসির হলুদ একটা পাঞ্জাবি পরেছে, হাতে মোবাইল ফোন। পায়চারি করতে করতে কারো সঙ্গে কথা বলছে, খুব সম্ভবত বিয়ের কোনো কাজ নিয়ে। মোটামুটি সকলকে দেখতে পেলেও সাইবানকে কোথাও দেখতে পেল না ইরাম। তার বন্ধু বান্ধবের আসার কথা ছিল, এসেছে কিনা জানে না।